আজকে আমরা আলোচনা করছি বায়োলজি প্রথম অধ্যায় জীবন পাঠের একদম প্রথম পৃষ্ঠার কথাগুলো নিয়ে। বায়োলজি প্রথম অধ্যায়ের প্রথম পৃষ্ঠা অর্থাৎ 3 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো যে অংশগুলো লেখা আছে সেগুলো নিয়ে আমি আজকে কথা বলবো ইনশাআল্লাহ। এই বায়োলজি 3 নম্বর পৃষ্ঠার প্রথম দিকের যে কথাগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং এই কথাগুলোতে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু লাইন আছে যেগুলো নৈবিত্তিকের জন্য ইম্পর্টেন্ট এবং হচ্ছে পরবর্তী চ্যাপ্টারগুলোর জন্য এগুলো জানা দরকার। মনোযোগ দিয়ে খেয়াল করবেন আমি যে কথাগুলো বলছি। এখানে প্রথম অধ্যায়ের 3 নম্বর পৃষ্ঠায় জীবনের জীববিজ্ঞানের ধারণা পাওয়ার জন্য আমরা কি কি বিষয় সম্পর্কে পড়াশোনা করছি সেটা একটু জেনে নেই। যাদের জীবন আছে তারা জীব, যাদের জীবন নাই তারা জড় বস্তু। আমরা সবাই জানি যাদের জীবন আছে তাদেরকে বলা হয় জীব, যাদের জীবন নেই তাদেরকে বলা হয় জড় বস্তু। এখন মোটা দাগে যদি আমি তোমাদেরকে এই বিশ্বের সকল পদার্থ সম্পর্কে সংক্ষেপে বলতে চাই তাহলে বলবো জীব আর জড় দুই ধরনের বস্তু আছে। বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে অনেক কিছু বলতে হয়। তোমরা অলরেডি বিস্তারিত ব্যাখ্যা অনেকেই জানো। তোমরা বিস্তারিত ব্যাখ্যা যারা জানো তারা তো বলবাই যে জীব আর জড় এই দুইটা অংশ নিয়ে এই পৃথিবীর সকল পদার্থকে শেষ করা যাবে না। আরো অনেক কিছু আছে পৃথিবীতে ব্যাকটেরিয়া আছে, পৃথিবীতে ছত্রাক আছে, শৈবাল আছে, অনেক কিছু আছে। কিন্তু মোটা দাগে মানে হচ্ছে বিশেষভাবে বোঝানোর জন্য বিশ্বের সব পদার্থকে জীব আর জড় এই দুইটা ভাগে ভাগ করা যায়। তাহলে আমি তোমাকে এই পৃথিবীর মেইন অংশগুলো যদি বলতে চাই তাহলে জীব আর জড়। কিন্তু বিজ্ঞানের কাজ হচ্ছে সবসময় গবেষণা করা, বিজ্ঞানের কাজ হচ্ছে সবসময় তার সৃষ্টির রহস্য উদ্ঘাটন করা। বিজ্ঞানের কাজ হচ্ছে পৃথিবী কোত্থেকে উৎপত্তি হলো তার রহস্য খুঁজে বের করা। বিজ্ঞান সব সময় চায় একদম সৃষ্টির শুরুটা খুঁজে বের করতে। তাই তো বিজ্ঞানের সূক্ষ্ম বিচারে দেখতে যাচ্ছে কোথায় জড় অচেতনের শেষ, জড় বস্তুর শেষ কোথায় আর জীবনেরই বা শুরু কোথায়। তুমি একটা জীবন, তোমার মধ্যে জীবন আছে, সেই ক্ষুদ্র ব্যাকটেরিয়া তার দেহেও জীবন আছে, একটা গাছ তারও জীবন আছে, একটা মাছ তারও জীবন আছে, একটা পাখি তারও জীবন আছে। তাহলে এই জীবনের শুরু কোথায়, কিভাবে এগুলো সৃষ্টি হলো? বিজ্ঞান মাঝে মধ্যেই বিস্ময়ের মধ্যে পড়ে যায়, বিজ্ঞান অবাক হয়ে যায় এবং অনেক সময় এগুলা বলা মুশকিল। বিজ্ঞান বলতে পারে না, বিজ্ঞান থমকে দাঁড়ায় এই জায়গায়। সৃষ্টির রহস্য উদ্ঘাটন করতে গেলে এই বিজ্ঞান খুঁজে পায় স্রষ্টাকে, বিজ্ঞান খুঁজে পায় আল্লাহকে। কারণ বিজ্ঞান খুঁজে বেড়াতে যেয়ে অবাক হয়ে যায় যে এই পৃথিবীর শেষ বিন্দুটা কিভাবে সৃষ্টি হলো। তখনই বিজ্ঞান অবাক হয়ে দাঁড়ায়। বিজ্ঞান যেখানে অবাক হয়ে দাঁড়ায় সেখান থেকে আমাদের প্রথম অধ্যায়ের আলোচনা শুরু হয়েছে। বিজ্ঞান বলছে মোটা দাগে বোঝানোর জন্য বিশ্বের সব পদার্থকে জীব আর জড় এই দুই ভাগে না হলে ভাগ করলাম। কিন্তু এই জড় বস্তুর শেষ কোথায়? তোমাকে আজকে সকল বস্তু বাদ দিয়ে বললাম না হলে জীব আর জড় এই দুই বস্তু আছে এই পৃথিবীতে। কিন্তু এই জীবের মধ্যে জীবনের সূচনা হলো কোত্থেকে আর জড় বস্তুরই শেষ কোথায়? তাহলে জীব জড় আসলো কোত্থেকে, কিভাবে তৈরি হলো, এই কথাগুলো বলতে যে বিজ্ঞান থমকে দাঁড়ায়, বিজ্ঞান অবাক হয়ে বলে এগুলা বলা মুশকিল। কিছু বিজ্ঞানী রয়েছে যেমন ডারউইন এবং আরো কিছু বিজ্ঞানী যারা বিবর্তনবাদের তত্ত্ব দিয়েছে, যেমন বানর থেকে মানুষের উৎপত্তি। এই কথাগুলো নিতান্তই মিথ্যা এবং বানোয়াট কথা, যেগুলা বিজ্ঞান আজকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবং এই সকল মিথ্যা কথা, বানোয়াট কথা, ভিত্তিহীন কথা তোমরা শুনে অবাক হবা যে ডারউইনের তত্ত্বর প্রায় 100% এর মধ্যে 99% ভুল, মিথ্যা বলে প্রমাণিত হয়েছে বর্তমান বিশ্বে। বিজ্ঞানী ডারউইন এবং বিবর্তনবাদের অনেক তত্ত্ব যেগুলা মিথ্যা কথা, আমাদের বইতে এমন অনেক মিথ্যা কথা রয়েছে যেটা বিশ্বের অনেক দেশ এখন এগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং তাদের বই থেকে এই পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু আমাদের মতো এই নিরক্ষর দেশগুলোতে এখনো সেই পৃষ্ঠাগুলো রেখে দেওয়া হয়েছে, যেগুলো ধর্মকে মানুষের মধ্য থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যথেষ্ট। সো আমরা আজকে থেকে আবার বলতে চাই কোথায় জীবনের শুরু তা নিয়ে বিজ্ঞান আলোচনা করতে যে বিজ্ঞান থমকে দাঁড়ায় এবং বিজ্ঞান অবাক হয়ে যায় কিভাবে এই পৃথিবীর সৃষ্টি হলো। তো তারই কিছু গবেষণা আজকে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। প্রাকৃতিক বিজ্ঞানকে
বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা যায়, মানে প্রকৃতিতে যে বিজ্ঞানগুলো আছে সেটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জীববিজ্ঞান আর একটা হচ্ছে ভৌত বিজ্ঞান। তাহলে প্রাকৃতিক বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জীববিজ্ঞান আর একটা হচ্ছে ভৌত বিজ্ঞান। তোমরা ক্লাস 8 এ পড়াশোনা করেছো, তোমরা ক্লাস 8 এর বইটা ঘাটলে দেখবা জীববিজ্ঞানের পার্ট অর্ধেক আর হচ্ছে পদার্থ আর রসায়ন বিজ্ঞানের পার্ট অর্ধেক। কারণ বিজ্ঞান তো দুই ভাগে বিভক্ত, জীববিজ্ঞান আর একটা হচ্ছে ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞানের মধ্যে আবার রয়েছে পদার্থ আর রসায়ন বিজ্ঞান। আজকে বিজ্ঞানের শ্রেণী বিভাগটা শিখে যাও। প্রাকৃতিক বিজ্ঞান বা এই প্রকৃতির বিজ্ঞান দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে জীববিজ্ঞান আর একটা হচ্ছে ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞান আবার দুই ভাগে বিভক্ত, পদার্থ রসায়ন। এখন তুমি যদি জীবন সম্পর্কে জানতে চাও, একটা লাইফ সম্পর্কে জানতে চাও, তোমার পদার্থ আর রসায়ন জানা দরকার। তোমরা যারা লাইভে আছো কে আমাকে কমেন্টস করে জানাবা যে আমার এই জীববিজ্ঞান মানে জীবন জানতে হলে পদার্থ রসায়ন কেন দরকার। দুই একটা কমেন্টস করে জানাতে পারলে আমার ধারণা হবে যে তোমরা কতটুকু জ্ঞান রাখো যে জীববিজ্ঞান জানতে চাইলে পদার্থ রসায়ন কেন দরকার। জীববিজ্ঞান জানতে চাইলে ভৌত জীববিজ্ঞান মানে পদার্থ রসায়নের জ্ঞান জরুরি। জীববিজ্ঞান জানতে চাইলে জীবনের ভিত্তিমূলে কাজ করছে এই পদার্থ রসায়ন। কে আমাকে বলতে পারবে পদার্থ রসায়ন কেন জানা লাগবে একটা জীবন জানতে চাইলে? কার কমেন্টস আগে আসে আমি দেখতে চাই, এবং কারা এই সম্পর্কে ধারণা রাখ। আজকের গবেষণা হচ্ছে সৃষ্টির রহস্য উদ্ঘাটন বা সৃষ্টিতে কিভাবে সৃষ্টি হলো এই পৃথিবী। অনেকেই প্রশ্ন উত্তরটা দিয়েছো কিন্তু কারো উত্তরই গ্রহণযোগ্য মনে হয়নি। এখানে অ্যানসার করেছো মাকসুদা খন্দকার, আশিকা আফরিন, মোহাম্মদ আব্দুল সালাম, হিয়াদিয়া বিপ্লবী, মোহাম্মদ মিজান, সুমাইয়া সেতু। কারো অ্যানসারই গ্রহণযোগ্য মনে হয়নি, তবে কিম সৃষ্টির অ্যানসারটা কিছুটা গ্রহণযোগ্য মনে হয়েছে। ও লিখেছে জীবের জৈবনিক কার্যাবলী সব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হয়, তাই কেমিস্ট্রি জানা দরকার, এবং জীবের জৈবনিক কার্যাবলীর ভেতরেই ফিজিক্স রয়েছে। এই কথাটা হচ্ছে গ্রহণযোগ্য। কিম সৃষ্টির কথাটা কিছুটা গ্রহণযোগ্য। তুমি যখন একটা জীবের ভেতরে ঢুকবা দেখবা অসংখ্য রাসায়নিক বিক্রিয়া ঘটছে। যেমন গাছের মধ্যে সালোক সংশ্লেষণ, এটা রাসায়নিক বিক্রিয়া। গাছের মধ্যে সালোক সংশ্লেষণ একটা রাসায়নিক বিক্রিয়া। মানব দেহে শ্বসন, এটা একটা রাসায়নিক বিক্রিয়া। মানব দেহে পরিপাক, এগুলা একটা রাসায়নিক বিক্রিয়া। মানব দেহে রেচন, এটা একটা রাসায়নিক বিক্রিয়া। তাহলে আমাদের দেহে যতগুলা কাজ হয় জৈবনিক প্রক্রিয়া, কিম সৃষ্টি লিখেছে যে জৈবনিক প্রক্রিয়া অর্থাৎ সালোক সংশ্লেষণ, শ্বসন, পরিপাক, রেচন সবগুলো আমাদের দেহে ঘটছে রসায়ন দ্বারা। তুমি জীবনের ভিতরে ঢুকো, তুমি একটা মানুষের ভিতরে ঢুকে দেখো, তার একটা গাছের ভিতরে ঢুকে দেখো সালোক সংশ্লেষণ একটা রাসায়নিক বিক্রিয়া, একটা মানুষের ভিতরে ঢুকে দেখো শ্বসন একটা রাসায়নিক বিক্রিয়া, একটা মানুষের দেহের ভিতরে ঢুকে দেখো পরিপাক, রেচন, এগুলো রাসায়নিক বিক্রিয়া। ফিজিক্স জানতে হবে জীবন জানতে হলে। ফিজিক্স আবার কি বিস্তারিত ব্যাখ্যা যদি করতে চাই ফিজিক্স কি, তাহলে তোমাকে এখানে তাকাতে হবে। ফিজিক্স কি সেটা জানতে হলে তোমার জানতে হবে হার্টের মেকানিজম। হার্টের অনেক মেকানিজম আছে, আমাদের ফিজিক্সের অনেক মেকানিজম আমাদের দেহের মধ্যে হচ্ছে। হার্টের অ্যাকশন পটেনশিয়ালটা হচ্ছে ফিজিক্সের একটা মেকানিজম। অ্যাকশন পটেনশিয়াল তোমরা বুঝো না। তোমরা অনেকেই বাসায় বাবা মা নানু দাদুর অনেকেরই ইসিজি করতে হয়। হার্টের হচ্ছে যখন প্রেসার বেড়ে যায়, যখন দেখা যায় তাদের হাই প্রেসার হয়েছে বা কারো হচ্ছে হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে, তখন তাদেরকে ইসিজি করতে দেয়। এই ইসিজি রিপোর্টটা দেখবা উঁচু নিচু কিছু দাগ রয়েছে ইসিজির মধ্যে। ইসিজি যদি তোমরা হচ্ছে পরীক্ষা করো দেখবা এরকম উঁচু নিচু অনেকগুলা রেখা রয়েছে ইসিজির মধ্যে। এই উঁচু নিচু রেখাগুলো অবশ্য বাংলা সিনেমায় তোমরা প্রায় ইসিজির রিপোর্টটা দেখতে পাও যে নায়ক যখন মারা যাবে, নায়ক মারা যাওয়ার সময় এরকম ইসিজির রেখাগুলো উঠতে থাকে এবং নায়িকা এসে হচ্ছে চিৎকার করলে আবার ইসিজি রিপোর্টটা ঠিক হয়ে যায়। তাহলে এখানে হিউম্যান বডির ভিতরে হার্ট বা হৃৎপিণ্ড কাজ করছে এরকম ফিজিক্সের মেকানিজম দ্বারা। তাহলে আমি তোমাকে বলতে চাই ভৌত বিজ্ঞান আসলে তুমি ফিজিক্স কেমিস্ট্রি না জানলে জীববিজ্ঞান জানতে পারবা। তুমি আজকে ধরো তোমার কারো ইচ্ছা হচ্ছে তুমি কারো ইচ্ছা ইঞ্জিনিয়ার হবা, তোমার ফিজিক্স আর ম্যাথ জানলেই হতো, কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ জানলেই হতো, তুমি বায়োলজি কেন শিখছো? একজন ইঞ্জিনিয়ার হবে আজকে যারা ক্লাস করছে, একটা ছেলে ইঞ্জিনিয়ার হবে, সে কেন আজকে বায়োলজি ক্লাস করছে? কারণ ও জানে ও ইঞ্জিনিয়ার হলেও ও যদি জীবন সম্পর্কে কিছুই না জানে, একটা ডক্টরের কাছে গেলে ও নিরক্ষরের মতো বসে থাকে। একটা ডক্টরের কাছে গেলে ওকে কিছু বুঝালে ও যেন একটা শিক্ষিত মানুষ হিসেবে বুঝতে পারে, এজন্য ওকে
ওকে আজকে শিক্ষা দেওয়া হচ্ছে। আরেকজন মনে করতে পারে ও মেডিকেলে পড়বে, ও ডক্টর হবে, ওর ফিজিক্স কেমিস্ট্রি কেন দরকার? হ্যাঁ, তোমাকে আজকে আমি বলতে চাই তুমি ডক্টর হলেও তোমার ফিজিক্স কেমিস্ট্রি লাগবে, কারণ তুমি রসায়ন আর হচ্ছে ফিজিক্স না জানলে তুমি তো হার্টের রিপোর্টই বুঝবা না, তুমি কিসের ডক্টর হয়ে গেল? তুমি যদি কেমিস্ট্রি না জানো তুমি তো মানুষের বডি বুঝবা না। মেডিকেলে একটা সাবজেক্ট আছে যার নাম হচ্ছে বায়োকেমিস্ট্রি, মানে বডির সাথে কি কি কেমিস্ট্রি রিলেশন আছে সেটা পড়াবে মেডিকেলে। মেডিকেলে একটা সাবজেক্ট আছে বায়োফিজিক্স, যেখানে বায়োলজির মধ্যে কি কি ফিজিক্স আছে সেটা তুমি শিখতে পারবা। তাহলে মেডিকেলে গেলে তোমাকে বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স নামে অনেকগুলো সাবজেক্ট পড়তে হবে। তুমি আসলে জীববিজ্ঞান শিখতে যাচ্ছ, তুমি আজকে ছোট একটি ছেলে, তুমি আজকে জীববিজ্ঞান পড়ার জন্য নবম শ্রেণীতে ভর্তি হয়েছো, তুমি মনে করবা না যে জীববিজ্ঞান পড়তে চাইলে খালি জীবন জানলেই চলবে। জীববিজ্ঞান পড়তে হলে ভৌত বিজ্ঞান মানে এই ফিজিক্স কেমিস্ট্রিও তোমার শিখতে হবে। তাহলে জীবনের ভিত্তিমূলে বা জীববিজ্ঞান সম্পর্কে জানতে হলে এখানে আমাদের জানতে হবে পদার্থ রসায়ন বিজ্ঞান। না হলে পদার্থ না জানলে আমরা হার্টের অ্যাকশন পটেনশিয়াল বুঝবো না, আমরা রসায়ন না বুঝলে আমাদের দেহের ভিতরে কার্যাবলী অর্থাৎ জৈবনিক কাজগুলো বুঝবো না। তাহলে আমরা ভৌত বিজ্ঞান নিয়ে কথা বলছিলাম। ভৌত বিজ্ঞান মানে ফিজিক্স আর কেমিস্ট্রি। এই পৃথিবীটা পুরো প্রাকৃতিক বিজ্ঞান, পৃথিবীর বিজ্ঞান দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে জীববিজ্ঞান, একটা হচ্ছে ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞান আবার দুই ভাগে, ফিজিক্স আর কেমিস্ট্রি। এই ফিজিক্স কেমিস্ট্রি যেরকম হচ্ছে জীবন জানতে চাইলে যেরকম ফিজিক্স কেমিস্ট্রি জানতে হবে, আবার জড় জগৎকে জানতে চাইলেও ফিজিক্স কেমিস্ট্রি জানতে হবে। কারণ এই পৃথিবী একটা জড় জগৎ, এটার মধ্যে রয়েছে অনেক ফিজিক্স আর কেমিস্ট্রি, এবং তুমি জীবন জানতে চাইলেও ফিজিক্স কেমিস্ট্রি জানতে হবে। তাহলে আমি তোমাকে আজকে যেটা ব্যাখ্যা করতে চাই, আমরা আজকে শিখতে চাই এই পৃথিবীর সৃষ্টির রহস্য। পৃথিবীর সৃষ্টির রহস্য উদ্ঘাটনের সময় আমি তোমাকে বারবার প্রথমে বলে দিচ্ছি, শুধু জীববিজ্ঞান জানলেই চলবে না, ফিজিক্স কেমিস্ট্রি তোমার জানতে হবে। ফিজিক্স কেমিস্ট্রি জানলে তুমি জীবন জানতে পারবা। এই ফিজিক্স কেমিস্ট্রি জড় জগৎকে নিয়ন্ত্রণ করে বলে তুমি মনে করবা না ফিজিক্স কেমিস্ট্রি জীবনের জন্য লাগবে না। দেখো, বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছিল পৃথিবী ছিল ছোট্ট একটা বিন্দু, এই পুরা সমগ্র এই মহাবিশ্ব ছিল ক্ষুদ্র একটা বিন্দু, আকাশ, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পৃথিবী ছিল ছোট্ট একটা বিন্দু, যেটা বিস্ফোরণের মাধ্যমে পৃথিবী, সূর্য, চন্দ্র, গ্রহ, উপগ্রহ, মহাকাশ, রেখাপথ সব সৃষ্টি হয়েছে। বিজ্ঞানী স্টিফেন হকিং এই তত্ত্বটাকে বলেছে বিগ ব্যাং থিওরি, যেটার মাধ্যমে বিস্ফোরণের মাধ্যমে এই পৃথিবী, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য সৃষ্টি হয়েছে। আমাদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনেও তাই লেখা আছে আল্লাহ বলেন এই পৃথিবীর সবকিছুকে আমি একটা বিন্দুর মধ্যে পুঞ্জীভূত করে রেখেছিলাম, যাদেরকে আমি বিস্ফোরণের মাধ্যমে আকাশ, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য এগুলো সৃষ্টি করেছি। সো বিগ ব্যাং থিওরি, কোরআনের কথা এবং সৃষ্টির রহস্য সবকিছু আজকে সিমিলার হয়ে যাচ্ছে, সব এক সূত্রে মিলে যাচ্ছে। আজকে যে জীবনের ভিত্তিমূলে জানতে গেলে ফিজিক্স কেমিস্ট্রি জানতে হবে, যেই ফিজিক্স কেমিস্ট্রি জড় পদার্থকে নিয়ন্ত্রণ করত, আজকে সেই ফিজিক্স কেমিস্ট্রি জীবনকেও নিয়ন্ত্রণ করছে, কারণ জীবনের ভিতরে ঢুকে আমরা ফিজিক্স কেমিস্ট্রি পেয়েছি। এবার জীব জগৎকে যদি তুমি বুঝতে চাও, যদি জীববিজ্ঞান জানতে চাও, তাহলে ভৌত বিজ্ঞান, পদার্থ রসায়নও শিখতে হবে তোমাকে। এই গুরুত্ব বোঝানোর জন্য এতক্ষণ আমি কথা বললাম। কিন্তু এটা আবার মনে করবা না যে পদার্থ আর রসায়ন শিখলেই জীবন পুরাটা জেনে যাবা, আলাদাভাবে জীববিজ্ঞান সাবজেক্টেরও দরকার আছে। তুমি আবার এটা মনে করে বসলে হবে না যে ফিজিক্স কেমিস্ট্রি শিখলেই আমরা জীবন জেনে গেলাম, না, তাহলে তুমি আবার ডক্টর হতে পারবা না, মেডিকেল সায়েন্সে আবার তুমি নিরক্ষর হয়ে যাবা। তো সো তোমার ভৌত জীববিজ্ঞান মানে ফিজিক্স কেমিস্ট্রি জানলেও জীববিজ্ঞান আলাদাভাবে পড়াশোনা করতে হবে। এটা ভাবলে হবে না যে ভৌত বিজ্ঞান জানলে জীববিজ্ঞান পাঠ নিষ্প্রয়োজন, এটা জীববিজ্ঞান পড়া লাগবে না, এটা ভাবলে হবে না, জীববিজ্ঞান জানতে হবে। এবার আসছি আমরা সৃষ্টির মেইন রহস্যের মধ্যে। চলে আসো, এই লাইনটার মধ্যে নীল কালি দিয়ে লিখেছি, জীবনকে ভাবা যেতে পারে অনেকগুলো জড় বস্তুর একটা জটিল সমাবেশ, যেখানে জটিলতার কারণে নতুন কিছু গুণের উদ্ভব ঘটেছে। কি বললো কথাটা খেয়াল করো, জীবনকে ভাবা যেতে পারে অনেকগুলো জড় বস্তুর এক জটিল সমাবেশ, যেখানে জটিলতার কারণে নতুন নতুন গুণের উদ্ভব ঘটেছে। তাহলে ধর্মগ্রন্থ কোরআনের কথায় চলে যাই আমরা। আল্লাহ বলেন আমাদেরকে তৈরি করা হয়েছে মাটি থেকে, আদম সন্তান, প্রত্যেক আদম সন্তানকে তৈরি করা হয়েছে মাটি থেকে। আমরা মাটি দিয়ে তৈরি। মাটি কি বস্তু? মাটি একটা জড় বস্তু। মাটি কি বস্তু? মাটি একটা জড় বস্তু। তাহলে
আমরা তৈরি হয়েছি জড় বস্তুর একটা জটিল সমাবেশ দিয়ে, মাটি দিয়ে আমরা তৈরি হয়েছি। কিন্তু তুমি কি এখন মাটি আছো? আল্লাহ কি অশেষ কারিগর। তোমরা দেখতে পাও যে মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছে, সেটা বিজ্ঞান বলছে আজকে। কারণ বিজ্ঞান তোমার বডি কেটে গবেষণা করে তোমার বডির মধ্যে আর কিছুই পায়নি, তোমার বডিতে পেয়েছে দেহ গঠিত হয়, তোমার বডি ঘেটে তোমার বডিতে দেখতে পেয়েছে তোমার বডিতে আছে কার্বন, তোমার বডিতে আছে হাইড্রোজেন, তোমার বডিতে আছে অক্সিজেন। এবং বিজ্ঞান মাটি ঘেটে দেখেছে মাটির মধ্যে রয়েছে কার্বন, মাটিতে সামান্য পরিমাণ হাইড্রোজেন অক্সিজেনও রয়েছে মিশ্রিত অবস্থায়। তাহলে তোমার দেহ ঘেটে বিজ্ঞান যা পায় মাটির মধ্যে তাই পায়। তাহলে বিজ্ঞান সে কথাই মেনে নিল যে জীবনকে ভাবা যেতে পারে অনেকগুলা জড় বস্তু, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলার জটিল একটা মিশ্রণ, যেখানে এগুলা মিশে নতুন গুণের উদ্ভব ঘটেছে। তোমার ভিতরে হৃৎপিণ্ড তৈরি হয়েছে, তোমার ভিতরে ফুসফুস তৈরি হয়েছে, তোমার ভিতরে রক্ত তৈরি হয়েছে, তোমার ব্রেনের ভিতরে বিভিন্ন উদ্দীপনা, ঠান্ডা গরম বোঝার ক্ষমতা সৃষ্টি হয়েছে, যেটা মাটির মধ্যে ছিল না। তাহলে জড় বস্তুগুলা মিলে এমন একটা জটিল কম্বিনেশন আল্লাহ বানিয়েছে, এমন একটা কম্বিনেশন, এমন জটিল একটা সমাবেশ তৈরি করেছে তোমার মধ্যে, যেখানে জটিলতার কারণে তোমার দেহে তৈরি হয়েছে নতুন নতুন গুণ। তোমার মধ্যে আছে হৃৎপিণ্ড, যেটা ব্লাড সাপ্লাই করে পুরো বডিতে, এই ব্লাড মাটিতে ছিল না। তোমার ব্রেনে রয়েছে অসংখ্য নিউরন, যেটা ঠান্ডা গরম উদ্দীপনা বুঝতে পারে, যেটা ছিল না মাটির মধ্যে। তুমি কষ্টে কাঁদতে পারো, আবার আনন্দে হাসতে পারো, এই কষ্ট দুঃখ মাটি বুঝতে পারে না। তাহলে মাটি দ্বারা তৈরি হওয়া তোমার মধ্যে রয়েছে নতুন গুণের উৎপত্তি। তাহলে জীবনকে আজকে তুমি ভাবতে পারো অনেকগুলো জড় বস্তুর একটা জটিল কম্বিনেশন, যেখানে জটিলতার কারণে সৃষ্টি হয়েছে নতুন কিছু গুণের, যেটা জড় বস্তুগুলোর মধ্যে ছিলই না। বিজ্ঞান প্রমাণ দেওয়ার জন্য অনেক কিছু বলতে পারে, তোমাদেরকে ব্যাখ্যা করছে ছোট্ট একটা বিক্রিয়া দিয়ে। তোমরা এই বিক্রিয়াটা সবাই তো জানো, তোমরা জানো হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিত হয়ে H2O বা পানি তৈরি হয়। হাইড্রোজেন প্লাস অক্সিজেন, গ্যাস প্লাস গ্যাস ইজ ইকুয়াল টু লিকুইড। যেই আল্লাহ দুইটা গ্যাসকে মিলিয়ে লিকুইড তরল বস্তু বানাতে পারে, সেই আল্লাহ জড় বস্তুকে মিলিয়ে এরকম মানুষ বানাতে পারে, বিজ্ঞান মেনে নিয়েছে। তাহলে আমি তোমাকে সেটাই বলতে চাই যেটা বইতে লেখা আছে, যে হাইড্রোজেন আর অক্সিজেন দুইটা গ্যাস বায়বীয় পদার্থ মিলে যদি ডিফারেন্ট ক্যারেক্টারের পানি বা লিকুইড একটা বস্তু বানাতে পারে, দুইটা গ্যাস মিলে লিকুইড হবে না, এটাই আমরা নরমাল কমন সেন্সে ভাবি। দুইটা গ্যাস মিলে কেন লিকুইড হবে? কিন্তু সেটা তৈরি হওয়া সম্ভব হচ্ছে এই পৃথিবীতে। যদি দুইটা গ্যাস মিলে লিকুইড হওয়া সম্ভব হয়, তাহলে জড় বস্তুগুলা মিলে তোমার মতো এরকম জীবন বা মানুষের উৎপত্তি ঘটেছে। তাহলে হাইড্রোজেন অক্সিজেন নির্দিষ্ট আনুপাতিক সংযোগে মিলে যে পানি তৈরি করেছে, সেই পানিটা হাইড্রোজেন অক্সিজেনের মতো গ্যাস নয়। হাইড্রোজেন অক্সিজেন মিলে যে পানি লিকুইড তৈরি হয়েছে, এই তরল লিকুইড পানি হাইড্রোজেনের মতো না, অক্সিজেনের মতো গ্যাস না। তাহলে বিজ্ঞান বলছে জড় বস্তুগুলা তাহলে সুন্দরভাবে, ওই যে আল্লাহ বলেছে যে মাটি দিয়ে আদম সন্তানকে বানানো হয়েছে, মাটি দিয়ে মানুষকে বানানো হয়েছে, বিজ্ঞান বলছে ঠিক আছে, তাছাড়া তো আর কিছুই করার নাই, কারণ মাটিতে যা আছে মানুষের বডি ঘাটলে তাই পাওয়া যায়। ওই রক্ত ঘাটলেও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ওই ব্রেন ঘাটলেও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, হাতের ভিতরের কোষগুলোর মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, পায়ের ভিতরের কোষে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সকল বস্তুই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে তৈরি। কিন্তু এক এক জায়গার এক এক কাজ। রক্তের মধ্যেও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কিন্তু রক্তের কাজ ডিফারেন্ট। মস্তিষ্কের ভিতরে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, মস্তিষ্কের কাজ ডিফারেন্ট। ফুসফুসের ভিতরে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফুসফুসের কাজ ডিফারেন্ট। তাহলে আল্লাহ বলেন এই সকল জড় মাটি থেকে তোমাকে বানানো হয়েছে। এই সুনির্দিষ্ট সন্নিবেশে একটা জীব গঠিত হলেও জীবের মধ্যে আর মাটির সেই গুণগুলো এখন নাই, জীবের মধ্যে দেওয়া হয়েছে নতুন গুণ। তোমার এই সেটআপের মধ্যে এখন আর কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের এই মাটির গুণাগুণ নাই। তোমাদের মধ্যে এমন কিছু নতুন বৈশিষ্ট্যর সৃষ্টি করা হয়েছে এখন, যা জড় উপাদানগুলোর মধ্যে ছিল না। তুমি উদ্দীপনা বুঝতে পারো, তোমার বডি ব্লাড তৈরি করতে পারে, যেটা মাটির মধ্যে ছিল না। তোমরা যারা লাইভে আছো, তোমাদের এই আলোচনা থেকে কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানাও। তোমাদের প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর দিব, না থাকলে আমি
পুরো টপিকটা আরেকবার ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আর যারা লাইভে আছো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাও, প্রশ্ন না থাকলে আমি নেক্সট এই অংশটা আরেকবার বলতে। দেখা যাচ্ছে শামসুন নাহারের কোনো প্রশ্ন নেই, পান্না আলমের কোনো প্রশ্ন নেই, রোজি আফসারি কোনো প্রশ্ন নেই, হেলেন ইসলাম কোনো প্রশ্ন নেই। তাহলে আমি অংশটি আরেকবার ব্যাখ্যা করছি, তোমরা যারা লাইভে আছো পুরো অংশটি আরেকবার মনোযোগ দিয়ে লক্ষ্য করো। যেহেতু আমি কারো কোনো প্রশ্ন পাচ্ছি না, আমি টপিকটা আরেকবার রিপিট করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং আরেকবার রিপিট করে আমি নেক্সট অংশে যাব। অ্যাকশনের পর কি লিখেছে হামিদা বেগম বলছে এখানে মাসফিয়া করি মোহনী লিখে দিয়েছে অ্যাকশন পোটেনশিয়াল। অ্যাকশনের পর লিখেছে অ্যাকশন পোটেনশিয়াল, অ্যাকশনের পর লিখেছে অ্যাকশন পোটেনশিয়াল, যেটা ইসিজির মাধ্যমে আমরা দেখতে পাই। আর যারা ইসিজি বুঝো না তারা বাংলা সিনেমায় নায়ক মারা যাওয়ার আগে নায়িকা যখন চিৎকার করে তখন দেখবা টিভির স্ক্রিনে বা হচ্ছে কম্পিউটারের স্ক্রিনে এরকম একটা দাগ ওঠে, সেটাই হচ্ছে ইসিজি। যারা বাংলা সিনেমা দেখেছো তারা ইসিজি জানো যে নায়িকা চিৎকার করলেই এই ইসিজির দাগগুলো হচ্ছে লাফালাফি করতে থাকে, সেটা বাংলা সিনেমায়ও তোমরা দেখতে পাবা। আচ্ছা, জীববিজ্ঞানের ধারণা নিয়ে আমরা কথা বলছিলাম। যাদের জীবন আছে তারা জীব, যাদের জীবন নেই তারা জড়বস্তু। জীবন থাকলে জীব, জীবন না থাকলে জড়বস্তু। মোটা দাগে এই বিশ্বের সকল বস্তুকে বুঝতে চাইলে জীব আর জড় এই দুইটা ভাগে ভাগ করা যায়। এই পৃথিবীকে জীব আর জড়, এটা সাধারণ কথা। একটা ক্লাস 1 এর বাচ্চাও জানে পৃথিবীতে দুই ধরনের বস্তু, একটা জীবন আছে আর একটা জীবন নাই। জীব আর জড়, পৃথিবী দুই ভাগে বিভক্ত। এখন বিজ্ঞানের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, জড় বস্তু শেষ কই জীবনের শুরু কোথায়, জড় বস্তু শেষ কোথায় জীবনের শুরু কোথায়। বিজ্ঞান অবাক হয়ে বলে এগুলা বলা মুশকিল। এতদিন বলতো যে ডারউইন একটা কথা বলেছে, ডারউইন মিথ্যা কথা বলেছে। এতদিন মানুষকে ধর্ম থেকে দূরে সরানোর জন্য ডারউইন এবং এরকম কিছু বিজ্ঞানী মিথ্যা কথা বলে এই নাস্তিক তত্ত্ব বইতে দিয়েছে, আমাদের বইতেও আছে, যেটা বিশ্বের বিভিন্ন দেশগুলো এখন ছিঁড়ে ফেলে দিয়েছে। তোমরাও এগুলো সম্পর্কে সচেতন হয়ে যাও। বিজ্ঞানের রহস্য ঘাটছে এবং বিজ্ঞান দুই ভাগে বিভক্ত, প্রাকৃতিক বিজ্ঞান দুই ভাগে বিভক্ত, জীব বিজ্ঞান, ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞানের মধ্যে রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি। আসলে এই জীবনের ভিত্তিমূলে কাজ করছে পদার্থ আর রসায়ন। তুমি যদি আজকে জীব বিজ্ঞান জানতে চাও তার ভিত্তিমূলে কাজ করে ফিজিক্স, কেমিস্ট্রি। কারণ রসায়ন না জানলে তুমি গাছের ভিতরে ঘটা সালোক সংশ্লেষণ বুঝবা না, রসায়ন না জানলে তুমি আমার দেহের ভিতরে ঘটা শ্বসন প্রক্রিয়া বুঝবা না, আমার দেহের ভিতরে ঘটা পরিপাক রেচন বুঝবা না, তুমি ফিজিক্স তা বুঝলে হার্টের অ্যাকশন পোটেনশিয়াল ইসিজির রিপোর্ট বুঝবা না। তোমাকে তাহলে জীববিজ্ঞান বুঝতে চাইলে ভৌত বিজ্ঞান মানে ফিজিক্স, কেমিস্ট্রি বুঝতে হবে। এই ফিজিক্স, কেমিস্ট্রি জড় জগৎকেও নিয়ন্ত্রণ করে। তাহলে জীব জগৎকে বা জীব বিজ্ঞান বুঝতে চাইলে ফিজিক্স, কেমিস্ট্রি জ্ঞান দরকার তোমার। কিন্তু এটা আবার ভেবো না যে ফিজিক্স, কেমিস্ট্রি জানলে জীব বিজ্ঞান জানা লাগবে। ফিজিক্স, কেমিস্ট্রি জানলে জীব বিজ্ঞান জ্ঞান নিষ্প্রয়োজন এমন নয়। ফিজিক্স, কেমিস্ট্রিও জানতে হবে, জীব বিজ্ঞানও আলাদাভাবে জানতে হবে। এবার আমরা সৃষ্টির রহস্য যদি জানতে চাই তখন আমরা দেখতে পাচ্ছি জীবনকে ভাবা যেতে পারে অনেকগুলা জড় বস্তুর একটা কম্বিনেশন। তুমি একটা জীবন, তোমার দেহের মধ্যে অনেকগুলা জড় বস্তু রয়েছে। তোমার দেহকে কেটে টুকরা টুকরা করলে কিছুই পাওয়া যাবে না কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ছাড়া। তাহলে তোমার দেহে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন রয়েছে। এই জড় বস্তুগুলোকে মিলিয়ে আল্লাহ এমন একটা জীব তোমাকে বানিয়েছে, তোমার মধ্যে নতুন গুণ রয়েছে, তোমার মধ্যে রক্ত তৈরির ক্ষমতা রয়েছে, তোমার ব্রেনে উদ্দীপনা ঠান্ডা গরম বোঝার ক্ষমতা রয়েছে, যেটা মাটির বা জড় বস্তুর ছিল না। বিজ্ঞান এখানে সূত্র দেখাচ্ছে যে দুইটা গ্যাস মিলিয়ে আল্লাহ যদি পানি বানাতে পারে তাহলে বিভিন্ন মাটির উপাদানগুলো মিলিয়ে একটা জীবন বানাতে সেই আল্লাহ কোনো কষ্টই হচ্ছে না এগুলা বানাতে। তাহলে বিজ্ঞান এটাই বলছে হাইড্রোজেন, অক্সিজেন নির্দিষ্ট অনুপাতে মিলে যেরকম পানি তৈরি করে ফেলেছে, এরকম পানি হচ্ছে একটা তরল বস্তু যেটা হাইড্রোজেন আর অক্সিজেনের গ্যাসের সাথে কোনোটার সাথেই মিলে না। তাহলে এইভাবে জড় বস্তুগুলা মিলিয়ে একটা জীব বানানো যায়, যেই জীবের মধ্যে জড় বস্তুগুলোর কোনো গুণাগুণই ছিল না। তাহলে জীব, তুমি একটা জীব, তুমি একটা লাইফ, তুমি তৈরি হয়েছো জড় বস্তু মাটি দিয়ে এবং তোমার মধ্যে এমন নতুন নতুন গুণের উদ্ভব ঘটেছে যেটা মাটির মধ্যে ছিল না। আশা করি সৃষ্টির এই রহস্য বইতে যা প্রথমে বলেছে তা তোমরা বুঝতে পেরেছো। সিনথি সাবা প্রশ্ন করেছে যে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলার অস্তিত্ব বা এক্সিস্টেন্স একসময় শেষ হয়ে গেলে মানুষ ডেড বডি বা স্কেলেটনের আইসোটোপের মাধ্যমে কিভাবে বের করা হয় অনেক বছর আগের জীবকে। জি, কার্বনের হচ্ছে অস্তিত্ব এত সহজে শেষ হয়ে যায় না তুমি যেটা কল্পনা করছো। লক্ষ কোটি বছরের কার্বনের আইসোটোপ এখনো পাওয়া
পাওয়া যাচ্ছে, যেটা তুমি গবেষণা করে তুমি বলছো যে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেনের অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছে। কার্বনের অস্তিত্ব শেষ হয়ে যাওয়াটা এত সহজ না, এটা একটা চেইন বিক্রিয়া। কার্বনের অস্তিত্ব দিয়ে প্রত্নতত্ত্ববিজ্ঞান বা প্যালাইন্টোলজিতে হাজার হাজার বছর আগের জীবের বৈশিষ্ট্য কেমন ছিল সেটা বের করা সম্ভব হচ্ছে। তারপরেও হাড়ের ভিতরের যে উপাদানগুলো আছে, হাড়ের ভিতরে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট ইত্যাদি বিভিন্ন উপাদানের সংমিশ্রণে জীবের অস্তিত্ব সম্পর্কে বিজ্ঞান ধারণা পায়। সিনথিসাবা কি প্রশ্ন করেছো সেটা যতটুকু আমি বলেছি, তোমার অ্যানসার যদি তুমি কিছুটা পেয়ে থাকো তাহলে কমেন্টস করে জানাবা, তাহলে আমি নেক্সট অংশে যেতে পারি। তোমরা যারা লাইভে আছো তোমাদের লেখা শেষ হলে কমেন্টস করে জানাবা যে তোমাদের লেখা শেষ হয়েছে কিনা।